শেখ ১১ সরকার ক্ষমতা দখলের পর দেশের রাজনৈতিক নেতাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা শুরু হয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের উপরে রিমান্ডের নামে চলে নির্যাতন। এরই অংশ হিসেবে গ্রেপ্তার করা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে। তার উপরে নির্যাতনের বর্ণনা দিয়ে তারেক রহমান আদালতকে বলেছিলেন, জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নিয়ে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে আমাকে নিগৃহীত করা হয়েছে। আমি একজন রাজনীতিবিদ, কোনো সন্ত্রাসী নই। চিকিৎসকদের দেওয়া মেডিকেল রিপোর্টে বলা হয়, নির্যাতনে তার মেরুদণ্ডের ৬ ও ৭ নং হাড় ভেঙে গেছে, আরও কয়েকটি বেঁকে গেছে। মেরুদণ্ডের ৩৩টি হাড়ের মাঝে দূরত্ব কমে গেছে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর এই ধারাবাহিকতা শুধু অব্যাহতই থাকে না, বরং আরও ভয়াবহ আকার ধারণ করে। আওয়ামী লীগের দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনে বিরোধী দলগুলোর উপরে নেমে আসে নানা ধরনের নির্যাতন, গুম, হত্যা, ক্রসফায়ার সহ গ্রেপ্তার করে বিরোধী দলের নেতাকর্মীদেরকে কোণঠাসা করার ঘটনা ছিল স্বাভাবিক বিষয়। স্বীকারোক্তি আদায়ে রিমান্ডে নামে চলত নির্যাতন। মাঠ পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে আলেম ওলামা, বাদ যেত না রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। রিমান্ডে নির্যাতনের কারণে কেউ কেউ হাঁটতে পারতেন না, কাউকে কাঁধে ভর করে অথবা হুইল চেয়ারে নেওয়া হতো আদালতে। আবার আদালতে নেয়ার সময় থাকতো হ্যান্ডকাফ, দড়ি কিংবা ডান্ডা বেড়ি পরানো। হাসপাতালে কিংবা পিতামাতার জানাজাতেও ডান্ডা বেড়ি পরিয়ে নেওয়া হতো তাদেরকে। এভাবেই বিএনপি, জামায়াত হেফাজত সহ বিরোধী দলের হাজারো নেতাকর্মীদের উপর চলত কঠোর নির্যাতন। ২০১৩ সালে জামায়াতের শীর্ষ ২ নেতা এটিএম আজহারুল ইসলাম ও অধ্যাপক তাসনিম আলমকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে রিমান্ডে নির্যাতনের পর ডান্ডা বেড়ি পরিয়ে আদালতে হাজির করা হয়। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা হয়েও রক্ষা হয়নি তাদের। একই বছরে শিবিরের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়। নির্যাতনের মাত্রা এতটাই ছিল যে তিনি অচেতন হয়ে যান। অচেতন অবস্থায় তাকে ডান্ডা বেড়ি পরিয়ে আদালতে ওঠানো হয়। জামায়াতের বর্তমান ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে গ্রেপ্তারের পর টানা ৬৭ দিন রিমান্ডে রাখা হয়। তাকেও আদালতে ওঠানোর সময় হুইল চেয়ারে করে নিতে হতো। ২০২৩ সালের ডিসেম্বরে হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমদ হবিগঞ্জ কারাগারে হৃদরোগে গুরুতর অসুস্থ হলে তাকে ডান্ডা বেড়ি পরিয়ে সিলেট AMG ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। ২০২৪ সালের ১৪ জানুয়ারি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুন মৃধাকে ডান্ডা বেড়ি পরিয়ে বাবার জানাজায় হাজির করা হয়। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আটক করা হয়। সে সময় তার উপরে অমানসিক নির্যাতনের অভিযোগ তোলে তার পরিবার। তার স্ত্রী মারিয়া আক্তার অভিযোগ করে বলেছিলেন, নুরুল হকের 2টি পা উপরের দিকে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে, তার শরীরে ইনজেকশন পুশ করা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের পর পাল্টে গেছে চিত্র। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন মামলায় গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীরা। তবে তাদেরকে আদালতে তোলার ক্ষেত্রে দেখা যায়নি পূর্বের চিত্র। আগে দেখা যেত সুস্থ মানুষ গ্রেপ্তার হলেও রিমান্ডের পর হয়ে যেত অসুস্থ। নির্যাতনের মাত্রা এমন ছিল যে হুইল চেয়ার বা স্ট্রেচারে করেও নিতে হতো আদালতে। আওয়ামী লীগ ও মহাজোটের কেন্দ্রীয় অনেক নেতাকে রিমান্ডের পর আদালতে হাজির করার সময় অনেকটা ফুরফুরে ও হাস্যোজ্জ্বল মেজাজেই দেখা গেছে। তাদের পায়ে ডান্ডা বেড়ি কিংবা কোমরে মোটা রশি তো নেই, বরং কখনো কখনো হাত কড়াও দেখা যায়নি তাদের হাতে। ঘরে বসে ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ গিফটিফাস্ট।